আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। শুরুতে জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। 10 বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার। বিভ্রান্তি সৃষ্টি না করে পরামর্শ দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী। আগামী 10 বছর আমাদের জ্বালানি পরিকল্পনা কি হবে, বিদ্যুৎ ব্যবস্থা কি হবে, সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। বিভ্রান্তিকর কথা বলে জনগণের শান্তি নষ্ট করবেন না। রাষ্ট্রপতি পদে দুজনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ। বিএনপির এলডিপির অলি আহমেদকে প্রার্থী ঘোষণা 11 দলের। জুলাই আন্দোলনে ইন্টারনেটের গতি কমাতে পলককে নির্দেশ দেন কাদের। হাসিনার ফোন কল সহ 14টি কলের রেকর্ড ট্রাইব্যুনালে। আমরা অসংখ্য শেখ হাসিনার ফোন কল পেয়েছি এনটিএমসির মাধ্যমে, আমাদের তদন্ত সংস্থা কালেক্ট করেছে। আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী তাদের অধীনস্থদেরকে এই আন্দোলনে সরাসরি লেথাল উইপন, হেলিকপ্টার ব্যবহার করে গুলি নির্দেশনা দিয়েছেন। এবং এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ কাল। ওয়েবসাইট ও খুদে বার্তায় জানা যাবে সকাল 10টা থেকে। দর্শক, শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আগামী 10 বছরে জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরবে সরকার। এই খাত নিয়ে বিভ্রান্ত সৃষ্টি না করে পরামর্শ দেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রামের বাঁশখালীতে বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণ শেষে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, দেশের উন্নয়নের পূর্ব শর্ত শান্তি শৃঙ্খলা। যারা বিশৃঙ্খলা করতে চায় তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান সরকার প্রধান। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। সকাল 10:30টার দিকে মহেশখালীর মাতারবাড়ি পৌঁছেই মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দায়িত্বরতদের সঙ্গে কথা বলেন তিনি, খোঁজ নেন কার্যক্রমের অগ্রগতির। পরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেওয়ার উদ্দেশ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া পৌঁছান প্রধানমন্ত্রী। ত্রাণ সহায়তা দেন বন্যা দুর্গতদের। বিশেষ চাহিদা সম্পন্ন 10 জনের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়ার পাশাপাশি 6 জনের হাতে নতুন ঘরের চাবির রেপ্লিকা তুলে দিয়ে গৃহহীন 100 পরিবারকে গৃহ প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। সেখানে চট্টগ্রামের অবহেলিত বিভিন্ন এলাকার উন্নয়নে নিজেদের দাবি ও প্রস্তাব তুলে ধরেন স্থানীয় নেতারা। পরে সুধী সমাবেশে সমুদ্র উপকূলবর্তী এলাকার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে কিভাবে দেশের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি করা যায় সে কারণে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর পরিদর্শন করা হয়েছে। কিভাবে আমরা বিভিন্ন মিল ফ্যাক্টরি স্থাপন করার মাধ্যমে এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, এই দেশের মানুষের ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করতে পারবো, সেই পরিকল্পনা কিভাবে গ্রহণ করা যায় তার জন্য আজকে আমি মাতারবাড়ি গিয়েছিলাম। কর্মসংস্থানের ব্যবস্থা যদি করার জন্য যদি বিদেশি এবং দেশি বিনিয়োগকারী যারা আছে তাদেরকে উৎসাহিত করে যদি মিল ফ্যাক্টরি স্থাপন করতে হয় তাহলে তার পূর্ব শর্ত হচ্ছে দেশে শান্তি শৃঙ্খলা থাকতে হবে। দেশে বিশৃঙ্খলা থাকলে চলবে না। সাম্প্রতিক সময়ে বন্যায় চট্টগ্রামে সড়ক, অবকাঠামো, মৎস্য ও প্রাণী সম্পদে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে সরকার। স্থানীয়দের দাবি, ত্রাণ দেওয়ার পাশাপাশি বন্যা মোকাবেলায় দীর্ঘমেয়াদী উদ্যোগ প্রয়োজন। এর সঙ্গে চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি চট্টগ্রামের 10 লেন সড়কের কাজ শুরু করা। এর আগে বাঁশখালীতে গৃহহীনদের জন্য নির্মিত ঘর পরিদর্শন করেন সরকার প্রধান। পরে চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ ও সংক্ষিপ্ত সভায় প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়ে যারা দেশকে অন্যদিকে নিয়ে যেতে চেয়েছে গত কয়েকদিন ধরে নানা বিভ্রান্তি ছড়াচ্ছে সেই গোষ্ঠী। বিভ্রান্ত বা বিশৃঙ্খলা সৃষ্টির যারা চেষ্টা করছে এরা যাতে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। আসুন আমরা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে আমাদেরকে সেই রহমত দেন যাতে আমরা দেশের মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, দেশের মানুষের জন্য ভালো কিছু করতে পারি, যাতে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। বাংলাদেশে সব ধর্মের মানুষ বসবাস করবে, কিন্তু ইসলামকে সরকার ইসলামের মতো এগিয়ে নিবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শামীম চৌধুরী, আরটিভি, চট্টগ্রাম।
এদিকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বিকেলে হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, 1996 সালে গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়ে স্বৈরাচারের সঙ্গে যারা হাত মিলিয়েছিল তারা এখন বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বলেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা দেশের জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে। দেশের মানুষ ও মানুষের ভাগ্য উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বানও জানান প্রধানমন্ত্রী। আজ আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের সকল গণতান্ত্রিকামী মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা কথা বলার স্বাধীনতা বিশ্বাস করে, প্রত্যেকটি মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে এই বিশৃঙ্খলাকারী যারা রাজপথে এসে রাজপথ বন্ধ করে দিতে চায়, যারা মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা আমরা গ্রহণ করব। এইটি আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। আর বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না, দেশের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। এখন সময় হচ্ছে দেশ গড়ার সময়। বর্তমান বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংস্থার লাভ শেয়ার বিডি আয়োজিত অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বিগত আওয়ামী লীগ সরকার 15 বছরে নতুন গ্যাস বা তেল অনুসন্ধানে কার্যকর উদ্যোগ নেয়নি। সরকারি প্রতিষ্ঠান বাপেক্সকে কার্যত নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল। বর্তমান সরকার বাপেক্সকে পুনরায় সক্রিয় করেছে। অল্প সময়ের মধ্যে চলমান সংকটের সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল। এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে তারা আবার সে আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে এবং হাসিনা যে ভাষায় কথা বলতো এরা ওই ভাষায় কথা বলতেছে। করতে দিব না, চলতে দিব না, শেষ করতে দিব না, হ্যাঁ এইসব বলতে শুরু করেছে না। টার্ম শেষ করতে দিব না, পারবে না। আরে বাবা, হয়েছে তো মাত্র 4 মাস 5 মাস। এই 4 মাস 5 মাসই তো অনেক পরিবর্তন হয়ে গেছে। রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন কমিশন থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। নির্বাচন কমিশন সচিব জানান, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি এবং সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি একটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে তারা কোন 2 জন প্রার্থীর জন্য মনোনয়ন নিয়েছেন তা জানা যায়নি। তফসিল অনুযায়ী 20 আগস্ট রাষ্ট্রপতি পদে নির্বাচন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 13 আগস্ট। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন সংসদ সদস্যরা। নির্বাচনে একাধিক প্রার্থী থাকলে ভোটাভুটি হবে। রাষ্ট্রপতি নির্বাচন 2026-এর আলোকে মনোনয়নপত্র দেওয়া শুরু হয়েছে। বিএনপির প্রতিনিধি দল এসে আজকে সকালবেলা একটা মনোনয়নপত্র নিয়ে গেছেন। 2 জন এসেছিলেন, 2টা ফর্ম নিয়েছেন। এখনো পর্যন্ত আর কোনো দল বা কোনো প্রার্থী এসে আমাদের কাছ থেকে মনোনয়নপত্র নেন নাই। রাষ্ট্রপতি নির্বাচনে 11 দলের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদকে। দুপুরে রাজধানী মিন্টো রোডে বিরোধী দলীয় নেতা সরকারি বাসভবনে ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে 11 দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিরোধী দলীয় নেতা জানান, গণতন্ত্রের স্বার্থেই বিরোধী দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়া হচ্ছে। আব্দুর রহিমের রিপোর্ট, জানাচ্ছেন আসিফ হাসান। রাষ্ট্রপতি নির্বাচনে জোটের প্রার্থী দিতে 11 দলের শীর্ষ নেতাদের এই বৈঠক। জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠক শেষে প্রার্থীর নাম ঘোষণা করেন বিরোধী দলীয় চিফ হুইপ। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের বৈঠকে আমাদের পক্ষ থেকে এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন আমাদের 11 দলেরই শরিক দল এলডিপির সম্মানিত চেয়ারম্যান বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ। রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ায় কৃতজ্ঞতা জানান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। সবাই সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে। আমি সমগ্র জাতির কাছে কৃতজ্ঞ, 11 দলীয় ঐক্যজোটের সকলের কাছে কৃতজ্ঞ। বিরোধী দলীয় নেতা বলেন, সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ ও প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত। আমরা দেশের কল্যাণের জন্য আমাদের বিবেচনায় সর্বোত্তম ব্যক্তিটাকেই আমরা এই দেশের প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছি। আপনারা দোয়া করবেন আমাদের প্রত্যেকটি কাজ যেন জাতির জন্য হয়, জাতির কল্যাণের জন্য হয়। আমরা এই ব্যাপারে ইনশাল্লাহ কোনো আপোষ করব না। 1991 সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি পদে প্রার্থী দিল বিরোধী দল। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আসিফ হাসান, RTV, ঢাকা।
ক্ষমতার লোভে ফ্যাসিবাদের গলায় গলা মিলিয়ে দেশকে ধ্বংসের দিকে নিয়ে না যাওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেন, নির্বাচিত সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয় না। রোববার দুপুরে শাহবাগ সুপার স্পেশালাইজড হাসপাতালে অগ্নিছড়া জুলাইয়ের চিকিৎসকদের অবদান শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আব্দুর রহিম সাকি বলেন, গুলিবিদ্ধ জুলাই যোদ্ধাদের সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। ডাক্তারদের ভূমিকা ছিল রাজনৈতিক দলের কর্মীর মতো। চিকিৎসা দিয়েছেন, আমাকেও দিয়েছেন, আমার পরিবার। নির্বাচিত সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান এই অলীক কল্পনাও ভুলে যান, আর এত অধৈর্য হয়ে এখনই ক্ষমতার লোভ লালসা থেকে দূরে থাকুন। 5 বছর পর নির্বাচন হবে, জনগণ যদি আপনাদের ভোট দেয় আপনারা তখন ক্ষমতায় আসবেন। জুলাই আন্দোলনে ইন্টারনেট স্পিড কমাতে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে সরাসরি নির্দেশ দেন ওবায়দুল কাদের। এমন একটি কল রেকর্ড হাতে পেয়েছে তদন্ত সংস্থা, যা আজ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দাখিল করা 14টি কল রেকর্ডের মধ্যে রয়েছে শেখ হাসিনার ফোন কলও। জিয়া মাহমুদের রিপোর্ট। আসসালামু আলাইকুম ভাই, পলক বলছি। এটা একটু স্লো করে দাও। জি, ইন্টারনেট একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নি। 24-এর গণঅভ্যুত্থানে আন্দোলন দমনে এভাবেই সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ইন্টারনেটের গতি কমাতে নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যে অডিও ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। যদিও এক বক্তব্যে পলক দাবি করেছিলেন ইন্টারনেট বন্ধ করা হয়নি, বন্ধ হয়ে গেছে। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। রোববার জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের, ছাত্রলীগ নেতা সাদ্দাম সহ 7 আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তি তুলে ধরে প্রসিকিউশন। বাজিয়ে শোনায় ওবায়দুল কাদেরের সঙ্গে নেতাকর্মীদের কথোপকথনের কয়েকটি কল রেকর্ড। নির্দেশদাতা হলেন ওবায়দুল কাদের, অনুমোদনকারী হলেন শেখ হাসিনা এবং কার্যকরী যিনি করলেন, এক্সিকিউট করলেন জুনাইদ আহমেদ পলক। আমরা বিটিআরসি থেকে প্রাপ্ত একটা ডকুমেন্টারি এভিডেন্সে দেখিয়েছি যে বাংলাদেশের 59টি বিশ্ববিদ্যালয় 3G এবং 4G নেটওয়ার্ক সরকার বন্ধ করে দেওয়ার নির্দেশনা জারি করে একটি অফিসিয়াল অর্ডার ইস্যু করে। এ মামলায় ট্রাইব্যুনালে দাখিল করা কল রেকর্ডের মধ্যে শেখ হাসিনার ফোন কলও রয়েছে, যেখানে তিনি সরাসরি গুলির নির্দেশ দেন বলেও জানান এই প্রসিকিউটর। আমরা অসংখ্য শেখ হাসিনার ফোন কল পেয়েছি এনটিএমসির মাধ্যমে, আমাদের তদন্ত সংস্থা কালেক্ট করেছে। আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী তাদের অধীনস্থদেরকে এই আন্দোলনে সরাসরি লেথাল উইপন, হেলিকপ্টার ব্যবহার করে গুলির নির্দেশনা দিয়েছেন। সোমবারও আসামিদের বিরুদ্ধে যুক্তি তুলে ধরবে প্রসিকিউশন। যুক্তিতর্ক শেষ হলেই রায়ে গড়াবে আলোচিত এ মামলাটি। জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা। ভারতে পালিয়ে থেকে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। তার সাহস থাকলে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর এজেডএম জাহিদ হোসেন। দুপুরে হিল স্থলবন্দর চেকপোস্ট থেকে চারমাথা মোড় হয়ে মহিলা কলেজ পর্যন্ত 4 লেন সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি কথা বলেন। মন্ত্রী আরও বলেন, দীর্ঘ আন্দোলনের মুখে স্বৈরাচার সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশের মানুষ এখন ভালো আছে। বিশৃঙ্খলার যে কোনো অপচেষ্টা জনগণ প্রতিহত করবে। উস্কানিমূলক বক্তব্য দিয়ে পলায়নকৃত স্বৈরাচার দেশের মধ্যে বিশৃঙ্খলার যে চেষ্টার উস্কানি দিচ্ছেন, আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই। যদি ওনার সাহস থাকে সে আইনের মুখোমুখি হন, যদি উনি খালাস পেয়ে যায় খুবই ভালো কথা, বাট আইন আদালতের মুখোমুখি হয়ে একটি স্বাধীন যে বিচার ব্যবস্থা আছে সেই বিচারের সম্মুখীন হয়ে সাহস থাকলে সেটা ওনার মুখোমুখি হওয়া উচিত। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় আটক খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এই আদেশ দেন। এদিন মামলার 4 নম্বর আসামি ডনকে আদালতে হাজির করে পুলিশ। পরে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে ভোরে বিমানবন্দর এলাকা থেকে ডনকে আটক করে সিআইডির হাতে তুলে দেয় ইমিগ্রেশন পুলিশ। গত বছরের 21 অক্টোবর রাজধানীর রমনা থানায় করা হত্যা মামলায়
তাকে আটক দেখানো হয়। মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হক ও চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইসহ 11 জনকে আসামি করা হয়। জানা যায় 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুর পর একটি অপমৃত্যুর মামলা করা হয়। ডন সে আজকে সকাল 5টার সময় হযরত শাহজালাল বিমানবন্দর দিয়ে সে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। সেখানে ইমিগ্রেশন তাকে আটক করে, পরবর্তীতে সিআইডির কাছে তাকে হস্তান্তর করে এবং সিআইডি তাকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করে। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আগামীকাল সোমবার। এবারও মোবাইল ফোনে SMS এর মাধ্যমে এই ফল জানতে পারবেন শিক্ষার্থীরা। 16222 নম্বরে, পাশাপাশি নতুন 16140 এই নম্বরটিতেও জানা যাবে ফল। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। সকাল 10টার পর থেকে ওয়েবসাইট ও SMS এ শিক্ষার্থীরা ফল দেখতে পাবে। পাশাপাশি নিজ শিক্ষা প্রতিষ্ঠানেও দেওয়া হবে এই রেজাল্ট। এবছর এসএসসি সমমান পরীক্ষায় মোট 18,57,344 শিক্ষার্থীর মধ্যে সাধারণ 9টি শিক্ষা বোর্ডে 14,18,398 জন, মাদ্রাসা বোর্ডে দাখিলে 3,04,286 জন ও কারিগরি বোর্ডের অধীনে 1,34,660 জন পরীক্ষায় অংশ নেয়। চট্টগ্রামের আনোয়ারা অর্থনৈতিক অঞ্চলে অন্তত $50 কোটি বিনিয়োগে চীনের কয়েকটি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছে বিডা কর্তৃপক্ষ। তবে পর্যাপ্ত গ্যাস বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে না পারলে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে হোঁচট খাওয়ার আশঙ্কা স্থানীয় উদ্যোক্তাদের। প্রয়োজনে জ্বালানির দায়িত্ব চীনা উদ্যোক্তাদের কাছে ছেড়ে দেওয়ার পরামর্শ দেন তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। চট্টগ্রাম বন্দর, শাহ আমানত বিমানবন্দর, কোরিয়ান ইপিজেড সহ কাছাকাছি অবস্থানে কর্ণফুলী টানেল থাকায় চীনাদের কাছে বেশ আকর্ষণীয় আনোয়ারা চীনা অর্থনৈতিক অঞ্চল। তাই তো সরকারের শীর্ষ মন্ত্রীদের অংশগ্রহণে সম্প্রতি এই অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করা হয়। বিডা কর্তৃপক্ষ বলছে প্রায় 16,000 কোটি টাকা বিনিয়োগ আসতে পারে আনোয়ারা অর্থনৈতিক অঞ্চলে, যার মাধ্যমে 1 লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের আশা করছে সংস্থাটি। এরই মধ্যে বেশ কিছু কোম্পানি আগ্রহ দেখিয়েছে বলে জানান বিডার মুখপাত্র। দেশীয় উদ্যোক্তারা বলছেন জ্বালানি সংকটে ধুঁকছে শিল্প প্রতিষ্ঠানগুলো। এমন সময়ে চীনা অর্থনৈতিক অঞ্চলে বিদ্যুৎ জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে শঙ্কার কথা জানান বাংলাদেশ চায়না চেম্বার সভাপতি। সামগ্রিকভাবে ব্যবসা সহজ করার কথাও জানান উদ্যোক্তারা। এখানে বিনিয়োগকে নিরাপদ করা, এটাই হলো তাদের অন্তর্নিহিত বিনিয়োগকারী চাইনিজ বিনিয়োগকারীদের ভাবনার জায়গা। সেটাকে ঠিক করে দেন, দেখবেন ওই জাহাঙ্গীরনগরে যেরকম শীতকালে পাখি ঝাঁকে ঝাঁকে চলে আসে, বিনিয়োগকারীরাও বাংলাদেশে ঝাঁকে ঝাঁকে চলে আসবে। 80% মিল বন্ধ, আমার গ্যাস নেই, মাত্র 1.5 PSI আছে, পুরা মেশিন বন্ধ। তো এখন কি আপনি কোথায় থেকে দিবেন? আমাদের যে এই যে ওনাদের কমিটমেন্ট করা হলো, আপনি কি কমিটমেন্টটা রক্ষা করতে পারবেন? তো পলিসিগুলো একটু ঠিক করেন এবং সঠিক পলিসি করেন, যেই পলিসিতে আমাদের ইজ্জতটা বাঁচে। আমরা কথা বললে যেন বাংলাদেশের সুনাম নষ্ট না হয়। বিদ্যুৎ ও জ্বালানির দায়িত্ব বিনিয়োগকারীদের উপর ছেড়ে দেয়া কঠিন। সমস্যা সমাধানে সরকার কাজ করছে বলে জানান বিডার মুখপাত্র। চাইনিজ বিজনেসম্যানদের ইন্টারেস্টের কারণে আনোয়ারাতে অলরেডি উই আর সিইং আ লট অফ ইন্টারেস্ট। আমি যতদূর জানি এখন পর্যন্ত প্রায় 40 থেকে 50টি বিনিয়োগকারী অলরেডি ইন্টারেস্ট দেখিয়েছে আনোয়ারাতে জমি নেওয়ার জন্য। তো এই অলরেডি আমরা একটা বড় একটা ইন্টারেস্ট পেয়েছি, প্রায় অ্যারাউন্ড $500 মিলিয়ন মতো। এখন আমাদেরকে এটাকেই কনভার্ট করা হচ্ছে, আমাদের একটি বড় টার্গেট হবে। নির্বাচিত সরকারের উপর বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে বলেও জানান তিনি। আরো অনেক নতুন আমাদের ইন্টারেস্ট আসছে বিভিন্ন জায়গা থেকে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। বরিশালের সৌন্দর্য ও মানুষের আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন। প্রথমবার নৌকা ভ্রমণ ও ভাসমান বাজার ঘুরে দেখার অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, বরিশাল অত্যন্ত সুন্দর একটি জায়গা এবং নৌকা ভ্রমণ তার ভীষণ প্রিয়। দুপুরে বরিশাল প্রেস ক্লাব আয়োজিত কীর্তনখোলা নদীর লঞ্চ ভ্রমণে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে রাষ্ট্রদূত ঐতিহাসিক মিয়াবাড়ি মসজিদ এবং ঝালকাঠির ভীমরুলি ভাসমান পেয়ারা বাজার পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি ও নদী উদ্ধার পরিকল্পনা বাস্তবায়নে বিএনপির নেতাকর্মী সহ সবাইকে আন্তরিকভাবে কাজ করতে আহ্বান জানিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। দুপুরে বড়গ্রাম ব্যাটারিঘাট সড়ক ও বুড়িগঙ্গা নদীর তীরে 10,000 বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানো উচিত। কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরিবেশের জন্য আন্দোলন করে তুলতে হবে, আজকে মাদকের বিরুদ্ধে আন্দোলন করে তুলতে হবে, তা না হলে হবে না। মাদক সেবী, মাদক ব্যবসায়ী তারা সহজ ভালো কথা শুনবে না, তাদেরকে ধরে আইনের কাছে সোপর্দ করতে হবে। আমরা চাই আপনারা ভালো থাকেন, নিজেরা ভালো থাকেন, পরিষ্কার থাকেন, পরিচ্ছন্ন থাকেন। খেলাপি ঋণ গ্রহীতার পাচারকৃত অর্থ সম্পদ ফেরত আনতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ভিত্তিক 8 প্রতিষ্ঠান কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ আরিফ হোসেন খান। নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখপাত্র সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজ উদ্যোগে সব আইনি প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে বলে জানান। বলেন, প্রাথমিকভাবে 11 প্রতিষ্ঠানের, দ্বিতীয় ধাপে আরও 42টি প্রতিষ্ঠানের পাচারকৃত অর্থ ফেরত আনতে সব কোম্পানি কাজ করে যাবে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। এগারোটি ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে আইডেন্টিফাই করেছি এবং তারা প্রায় 70 থেকে 80,000 কোটি টাকা এদেশ থেকে বিভিন্ন দেশে পাচার করেছে। সেই অর্থগুলো আমরা কীভাবে দেশে ফিরিয়ে আনা যায় তার জন্য আমরা আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান যাদের পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার মতো সাকসেস স্টোরি আছে তাদের সাথে চুক্তিবদ্ধ হই। বর্জ্যকে বোঝা হিসেবে না দেখে সম্পদ, জ্বালানি ও অর্থনৈতিক সুযোগে রূপান্তরের আহ্বান জানিয়েছেন বর্জ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ডক্টর নাসির উদ্দিন খান। রোববার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা আয়োজিত এক সেমিনারে এই আহ্বান জানান তিনি। ডক্টর নাসির উদ্দিন খান বলেন, শুধু বর্জ্য সংগ্রহ, পরিবহন ফেলে না দিয়ে উৎস পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং সম্পদ পুনরুদ্ধারের ব্যবস্থা গড়ে তুলতে হবে। জৈব বর্জ্য থেকে বায়োগ্যাস ও কম্পোস্ট এবং দাহ্য বর্জ্য থেকে বিকল্প জ্বালানি উৎপাদনের মাধ্যমে বর্জ্যকে অর্থনৈতিক সম্পদে পরিণত করারও আহ্বান জানান তিনি। কমলাপুরের শহীদ সিপাহী বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে ক্ষোভ ঝাড়লেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দায়িত্ব অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন স্টেডিয়ামের প্রশাসক। গ্যালারির অংশে থাকা অটোরিকশা সহ সব ধরনের দোকানের বরাদ্দ বাতিলের নির্দেশনা দিয়েছেন তিনি। দ্রুত সমস্যা সমাধানে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে প্রতিনিধি দল পাঠানোর কথাও জানান প্রতিমন্ত্রী। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। প্রায় 2 মাস আগে এই স্টেডিয়াম পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করে গিয়েছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দিয়েছিলেন কিছু নির্দেশনা, কিন্তু 2 মাস পর পরিবর্তন হয়নি কোনো কিছুর, বরং ঘটেছে অবনতি। আমাদের ফেডারেশন রয়েছে, বিভিন্ন অনেকেই জায়গা পায় না, এখানে ছোট ছোট করে রুম দিব, ওরা স্পোর্টস রিলেটেড এখানে কার্যক্রম হবে। স্টেডিয়ামের ভেতর খেলোয়াড়ের টেন্টে নেই বিদ্যুৎ, অথচ বাইরের অটোরিকশা কারখানায় বাতি জ্বলছে, ঘুরছে পাখা। খেলোয়াড় ড্রেসিং রুমে সিঁড়ির সাথে ময়লার ভাগাড় দেখে অবাক প্রতিমন্ত্রী। ফুটবলারদের লিভিং রুম অন্ধকার, এটার অবস্থা দেখেন। ডোপ টেস্ট রুম কিংবা রিজার্ভ রুম হয়ে গেছে গোডাউন। এসব দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী নিলেন কঠিন সব সিদ্ধান্ত। স্পোর্টস রিলেটেড হয়তোবা দোকানের জন্য ভাড়া দেওয়া হয়েছে বা বরাদ্দ দেওয়া হয়েছে, বাট সেখানে আসলে স্পোর্টস রিলেটেড কোনো কিছু নেই। সেখানে অটোরিকশার ব্যবসা চলছে এবং সেটা সঠিকভাবে চলছে না। এবং যে আমাদের এই স্টেডিয়াম এলাকার যতগুলো দোকান রয়েছে সেগুলো সকল চুক্তি আমরা বাতিল করে কমলাপুর স্টেডিয়ামের যিনি প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন তার কাজের অবহেলার জন্য তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সমস্যা সমাধানে 2-1 দিনের মধ্যেই আসবে এনএসসির প্রতিনিধি দল। ক্রীড়া প্রতিমন্ত্রীর এমন সব অ্যাকশনে অবস্থার পরিবর্তন হয় কিনা তাই এখন দেখার বিষয়। এটার সাথে যেটা আছে ওরা হলো মাহফুজুল ইসলাম, আরও টিভি, ঢাকা। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো আরও একবার। 10 বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার, বিভ্রান্তি সৃষ্টি না করে পরামর্শ দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর।
রাষ্ট্রপতি পদে দুজনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ বিএনপির, এলডিপির অলি আহমেদকে প্রার্থী ঘোষণা 11 দলের। জুলাই আন্দোলনে ইন্টারনেটের গতি কমাতে পলককে নির্দেশ দেন কাদের, হাসিনার ফোন কল সহ 14টি কলের রেকর্ড ট্রাইব্যুনালে। এবং এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশকাল ওয়েবসাইট ও খুদে বার্তায় জানা যাবে সকাল 10টা থেকে। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।